অলরাইট মাই ফ্রেন্ডস, আজ আমরা এমবিটি এর টেস্ট পেপারের 68 এবং 69 পেজে যে ম্যাথের সেটটা রয়েছে, অর্থাৎ এটা আমাদের সেকশন বি এর সেট অন এর পার্ট অনে আমরা 1, 2, 3 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো খুব সুন্দর করে করার চেষ্টা করব। একটা প্রশ্ন যেন এদিক ওদিক না হয়, যেন বুঝতে অসুবিধা না হয়, সেদিকে আমি তোমাদেরকে দেখাবো। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখো, ডাব্লিউবিএইচ এর টেস্ট পেপারের 15টা সলিউশনও করে দিয়েছি। যাদের মনে হয় ডাব্লিউবিএইচ এর টেস্ট পেপার সলিউশনগুলো দেখলে তোমার সুবিধা হয়, তাহলে তোমরা দেখতেই পারো। ওখানে যাও, অর্থাৎ ইউটিউবে যাও, সেখানে দেখো প্লে লিস্টে প্রচুর ভিডিও রয়েছে। অর্থাৎ এসবি ম্যাথ পাড়ার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে ডাব্লিউবিএইচ এর যে প্লে লিস্টটা তৈরি করে দিয়েছি সেখানে কিন্তু প্রচুর ভিডিও রয়েছে। এরকম আরো কতগুলো প্লে লিস্ট রয়েছে যেগুলো কিন্তু তোমাদের কাজের, অত্যন্তই কাজের। এবার দেখো, বেশি আর কথা বাড়াবো না, এবার চলে যাই প্রথম প্রশ্নে। আমি চলে যাই, কি বলেছে দেখো, বার্ষিক 4% হার সুদে এক্স বছরের স্ববৃদ্ধি মূল ওয়াই টাকা হলে আসল হবে। তাহলে এখানে আমরা ধরি আসল। একের এক ধরি আসল ইকুয়াল টু পি টাকা। এবার কি বলেছে, স্ববৃদ্ধি মূল, আর এখানে আমাদের সুদের হার যেটা আর ইকুয়াল টু 4% দেওয়া হয়েছে। আর সময় আমরা কি ধরি, টি ইকুয়াল টু এক্স, এত বছর দেওয়া আছে। আর স্ববৃদ্ধি মূল অর্থাৎ সুদে মূলে সেটা দেওয়া আছে আমাদের ওয়াই। তাহলে আমাদের এরকম তো লিখতেই পারি যে আই ইকুয়াল টু পি আর টি, অর্থাৎ এটা আমাদের সুদ, পি আর টি বাই 100। তাহলে এখান থেকে আসল পি, সুদের হার 4, সময় এখানে কত এক্স, বাই এখানে কত 100। এবার দেখো, এটা পেয়েছি আমরা সুদ, তাহলে সুদাসল কত, সুদাসল বা সুদে মূলে। তাহলে এই সুদাসল কত পেয়েছি, 4px বাই 100 প্লাস অফ পি। ওকে, তাহলে এটাকে ই করে নাও, পি এখান থেকে কমন নিলাম, তাহলে 4x বাই 100 প্লাস অফ 1 থাকছে। তাহলে এখান থেকে পি ইন্টু 4x প্লাস 100 বাই 100, এটা পেয়েছি সুদে মূলে। এইটুকুই আমাদের কি বলে দিয়েছে, এইটুকুই বলেছে ওয়াই। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি y ইকুয়াল টু পি ইন্টু 4x প্লাস অফ 100 বাই 100। ওকে, এবার দেখো, তাহলে এই পুরোটা এই পাশে এসে কি হবে, ভাগ হবে। তাহলে এখানে পি রইল, এখানে y এর সঙ্গে 100 গিয়ে গুণ হলো, আর এই 4x প্লাস 100 এটা নিচে গিয়ে ভাগ হলো। এবার এরকম ধরনের অপশন কোথায় রয়েছে, 100y সি নম্বরে রয়েছে। দেখো, সি নম্বরে রয়েছে 100y বাই 100 প্লাস 4x ইকুয়াল টু পি। ওকে, তাহলে এখান থেকে আমরা আসলটাও বলে দিতে পারি। ক্লিয়ার? দেখো, এটাকে শুধু একটু সাজিয়ে লিখেছি। এবার তারপরে প্রশ্নে আমি চলে যাব। তারপরে যে প্রশ্নটা রয়েছে 2 নম্বরে, 2 নম্বরে যে প্রশ্নটা রয়েছে সেটা একবার নজর দাও। এখানে কি বলেছে, 1 টাকার 1% হারে 1 মাসের সুদ কত হবে। এবার দেখো, সুদের সূত্র আমরা কি জানি, আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে আই আমাদের এখানে থাক, আসলে আমাদের কত আছে 1 টাকা, আর আমাদের 1%, সময় 1 বছর, ও সময় 1 মাস, তাহলে 1/12, তাহলে 100 এখানে। তাহলে এখান থেকে 1/12 নিচে এসে গুণ হলো, তাহলে 1200। ক্লিয়ার? ওকে, তাহলে এটা কত নম্বর অপশনে রয়েছে সেটা একটু মিলিয়ে নাও, সি নম্বরে রয়েছে। এবার তারপরে প্রশ্নতে আমি যাচ্ছি।
বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটা ব্যাস, পি বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু হলে এ পি বি কোণ এর মান কত। এটা আমাদের একটা বৃত্ত যার এবি আমাদের ব্যাস। ওকে, এটা আমাদের কেন্দ্র, আমি ধরে নিলাম এটা কেন্দ্র, ও পি এখানে একটা যে কোনো একটা বিন্দু। তাহলে এখান থেকে যদি আমি এটাকে যোগ করে দিই, এটা কি হয়, অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ কত হয়, 90 ডিগ্রি বা এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ কত হয়, 90 ডিগ্রি বা এক সমকোণ। তাহলে কোণের মান কত হবে, এ কোণ এ পি বি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি বা এক সমকোণ। অপশন যেটা থাকবে সেটাকে তুমি রাইট করবে, এ তে রয়েছে 90 ডিগ্রি। ওকে, তাহলে 3 আমাদের কমপ্লিট। এবার 4 নম্বরে যাব। 4 নম্বরে কি বলেছে দেখো, এক্স এর সঙ্গে ওয়াই সরল ভেদে আছে। তাহলে এখানে কতগুলো অপশন রয়েছে, তার মধ্যে কোনটা সঠিক সেটা আমাদের নির্বাচন করতে হবে। এই অঙ্কের ক্ষেত্রে আমি তোমাদেরকে সাধারণভাবে বলে দিই। দেখো, এখান থেকে আমরা তুলে দিয়ে, অর্থাৎ ভেদ ধ্রুবক তুলে দিয়ে আমরা কে নিয়ে আসলাম, ও সরি, ভেদ চিহ্ন তুলে দিয়ে সমান চিহ্ন করলাম এবং আমরা একটা ভেদ ধ্রুবক নিলাম ইন্টু কে ইন্টু ওয়াই। এবার দেখো, আমরা একে যদি হোল স্কয়ার করি তাহলে উভয় পক্ষে আমাদের হোল স্কয়ার করতে হবে, তাহলে কে স্কয়ার ওয়াই স্কয়ার। যদি আমরা একে আমরা কিউব করি তাহলে এক্স কিউব ইকুয়াল টু কে কিউব ওয়াই কিউব। একে যদি আমরা ধরে নাও এইভাবে আমরা পাওয়ার দিতে রয়েছে এবং এক্স টু দি পাওয়ার এন দিলাম এর পাওয়ার, তাহলে এর কে টু দি পাওয়ার এন দিলাম ওয়াই টু দি পাওয়ার এন। অর্থাৎ সূচকের নিয়ম অনুসারে আমরা এক পাশে যদি হোল স্কয়ার করি অন্য পাশে হোল স্কয়ার করতে হবে, যদি এই পাশে আমরা যোগ করি কিছু ওই পাশে আমাদের যোগ করতে হবে। তাহলে এখান থেকে দেখো এইটুক কি, এইটুক আবার ধ্রুবক, তাই অর্থাৎ কে স্কয়ার ধ্রুবক। তাহলে এই সমান চিহ্ন উঠে গিয়ে এখান থেকে কি হবে, এক্স স্কয়ার সঙ্গে ওয়াই স্কয়ার সরল বেঁধে থাকবে। এখান থেকে আমি বলতে পারি এক্স কিউবের সঙ্গে ওয়াই কিউব সরল বেঁধে থাকবে। এখান থেকে আবার বলা যায় যে এক্স টু দি পাওয়ার এন এর সঙ্গে ওয়াই টু দি পাওয়ার এন সরল বেঁধে থাকবে। ক্লিয়ার? আমরা এইটুকুর পরিবর্তন করছি, অর্থাৎ এই যে ধ্রুবক, এটা তো ধ্রুবক, তাহলে ধ্রুবক তুলে দিয়ে আমরা ভেদ চিহ্ন আনতেই পারি। তাহলে দেখবে তোমাদের এখানে হয়তোবা অন্য সময় বা অন্য সেটে গিয়ে হয়তোবা এটা উত্তর হিসেবে দেওয়া হয়েছে, এই সেটে সম্ভবত এটা উত্তর হিসেবে দেওয়া হয়েছে এবং এটা সম্ভবত কততে রয়েছে দেখেন, ডি নম্বরে রয়েছে, এটা ডি নম্বরে রয়েছে। ওকে, অন্য ক্ষেত্রে অন্য উত্তর থাকতেই পারে। সুতরাং আমি সাধারণের ক্ষেত্রে বললাম যে এরকম হতে পারে অঙ্কটা, এবং সেই অঙ্কগুলোর ক্ষেত্রে বিভিন্ন ভাবে হয়তো উত্তরগুলো সাধারণ থাকতে পারে। হয়তো বা এরকম দিয়ে দিল যে এক্স টু দি পাওয়ার এন বাই ওয়াই টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন এটা ইকুয়াল টু একটা ধ্রুবক, প্রমাণ করতে হবে। 2 নম্বরে বলতেই পারে। এবার চলো, অঙ্ক করার কিন্তু প্রসেসটা একই থাকবে এই অঙ্কের ক্ষেত্রে। এবার দেখো, দুইটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি এবং 2 সেমি হলে বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। এবার বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে। এবার দেখো, এই একটা বৃত্ত যার দৈর্ঘ্য 3 সেমি ধরে নাও, আবার এই একটা বৃত্ত যার ব্যাসার্ধ দেওয়া আছে 2 সেমি। তাহলে এখান থেকে এটা যোগ করো, এখান থেকে এইভাবে চলে যাবে, অর্থাৎ ধরে নাও এখানে এখানে পড়ে রয়েছে। এবার এটা 2 সেমি, এটা আমাদের 3.5 রয়েছে, এর থেকে এটা বিয়োগ করে দাও, তাহলে 1.5 পেয়ে যাবে এইটুকুর দৈর্ঘ্য। ওকে, এটা করার নিয়মই এই যে অন্তঃস্পর্শ করলে তাহলে এদের যে বৃত্তদ্বয়ের দূরত্ব দেওয়া থাকবে বা ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া থাকবে, সেই দৈর্ঘ্য থেকে আমরা বড় দৈর্ঘ্য থেকে ছোট দৈর্ঘ্যটা বিয়োগ করব, তাহলে আমাদের উত্তরটা বেরোবে। তাহলে 1.5 কোথায় আছে, তাহলে এখানে কি করবে, যদি এরকম অন্তঃস্পর্শের কথা বলা থাকে তাহলে পরপর বাদ দিয়ে দেবে, তাহলে 1.5। ক্লিয়ার? এবার পরে যে প্রশ্নটা রয়েছে সেটা দিকে একটু নজর রাখি, কোন প্রশ্ন কি বাদ চলে গেল, মনে হয় না। এবার দেখো,
একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ একক। ঘনকের একটি বাহু ধরি, বাহু এ। ওকে, তাহলে বাহু স্কয়ার কত হয়? এ স্কয়ার। এটা একটা পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে সমগ্র পৃষ্ঠে কতগুলো ক্ষেত্র রয়েছে? 6টা ক্ষেত্র রয়েছে। তাহলে s ইকুয়াল টু 6a স্কয়ার। ওকে, আবার এখানে কি রয়েছে? এখানে যদি দেখি তাহলে কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে আমাদের d। কর্ণ ইকুয়াল টু d। তাহলে কর্ণকে আমরা কি বলতে পারি? রুট ওভার অফ a স্কয়ার প্লাস অফ a স্কয়ার প্লাস অফ a স্কয়ার, তাই তো, ইকুয়াল টু d। তাহলে এখানে কত হবে? 3a স্কয়ার, তিনটে, তাহলে 3a স্কয়ার, এখানে d। এবার দেখো এখান থেকে যদি আমরা রুট তুলতে যাই তাহলে উভয় পক্ষে আমাদের বর্গ করতে হবে। বর্গ করলে পরে এখান থেকে রুট উঠে যাবে আর এখানে স্কয়ার হবে। ওকে, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? এখানে 2 দিয়ে উভয় পক্ষে গুণ করে দিই। 3 অফ a স্কয়ার ইকুয়াল টু 2 অফ d স্কয়ার। তাহলে এখান থেকে কত পাচ্ছি? 6a স্কয়ার। 6a স্কয়ার কত পেয়েছি? s। তাহলে এখান থেকে আমি s বলে দিতে পারি ইকুয়াল টু 2 অফ d স্কয়ার। তাহলে এখান থেকে d স্কয়ার ইকুয়াল টু s বাই 2। d স্কয়ার ইকুয়াল টু s বাই 2। এটা দেখবে ডি নম্বর অপশনে রয়েছে। ক্লিয়ার? এবার চলো পরের প্রশ্নতে আমি যাব। 2 নম্বরের প্রশ্নগুলো দেখে একটু নজর দেবো আমরা। দেখো কি বলেছে। 2 এর এ তে যেটা বলেছে সেটা হলো এই যে কোনো ব্যবসায় 3 বন্ধুর মূলধন যথাক্রমে দেয়া আছে। সেটা আমরা একটু লিখে নেব। x স্কয়ার, xy আর x a স্কয়ার এটা দেয়া আছে। এবার একই সময় পর তাদের লাভের অনুপাত কত হবে? অর্থাৎ যেহেতু সময় স্থির, সুতরাং এখানে কিন্তু সময় আমাদের গুণ করতে হলো না। যদি মাস হিসেবে থাকে যে এ 2 মাস, এ 3 মাস, এ 4 মাস কেটেছে, অর্থাৎ এদের টাকা এইভাবে কেটেছে, তাহলে কিন্তু এর সঙ্গে আমাদের সময়টা গুণ করতে হতো। যেহেতু আমাদের এখানে সময়টা উল্লেখ নেই, অর্থাৎ সময়টা একই সময়, সুতরাং এখানে যদি আমি 1 বছর 1 বছর 1 বছর গুণ করি বা 2 বছর 2 বছর 2 বছর গুণ করি তাহলে কিন্তু সেটা আমাদের কেটেই যাবে অলরেডি। এবার দেখো এখানে আমরা অনুপাত চিহ্ন করে নিলাম। এবার এখান থেকে দেখো এখানে x, এখানে x রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে x রয়েছে, তাহলে x is to এখান থেকে x কেটে নাও, তাহলে থাকে y, এখান থেকে একটা x বাদ দিয়ে দাও, তাহলে স্কয়ার। তাহলে কি করেছি আমরা? x দিয়ে প্রত্যেককে আমরা ভাগ করে দিয়েছি। ওকে, তাহলে যেটা পেয়েছি সেটাই আমাদের উত্তর। আর কিছু কমন যায় না এবং কাটাকাটিও করা যায় না। তাহলে 2 এর 1 শেষ আমাদের। এবার 2 এর 2 নম্বরে যাব আমরা। এখানে দেখো a স্কয়ার, আমি সমীকরণটা লিখে নিই। a স্কয়ার প্লাস অফ bx প্লাস অফ c ইকুয়াল টু 0। সমীকরণের বীজদ্বয় পরস্পরের অন্যান্য হলে বীজদ্বয় পরস্পরের অন্যান্য হলে c এর মান কত? বীজদ্বয়ের অন্যান্য কি? একটা যদি আলফা হয় আর একটা কত হবে? 1/α। ওকে, একটা আলফা হলো আর একটা 1/α। এবার দেখো তাহলে বীজদ্বয়ের গুণফল কত? ইকুয়াল টু বীজদ্বয়ের গুণফল আমরা কি জানি? c/a, তাই তো? এদের কেটে দাও, তাহলে থাকে 1, তাহলে 1 ইকুয়াল টু c/a। তাহলে এখান থেকে c ইকুয়াল টু a লেখা যায়। তাহলে ফাঁকা করে কি হবে? শুধুমাত্র a। c ইকুয়াল টু কত লেখা যায়? a। চলো এবার পরের প্রশ্নতে চলে যাব। যেহেতু আমাদের c দেয়া রয়েছে, যদি b এর সঙ্গে সম্পর্ক চাইতো তাহলে কিন্তু আমাদের এটাই এইভাবে নিয়ে আসতে হতো। 1/α ইকুয়াল টু এখানে মাইনাস অফ b/a। এখান থেকে হয়তো অন্য কোনো সম্পর্ক পেতাম এবং বীজদ্বয়ের হয়তো আমাদের সমষ্টি বলে দেয়া হতো, হয়তো বা 2 বা 3, তখন কিন্তু এখান থেকে a b এর সম্পর্ক একটা পেয়ে যেতাম। ক্লিয়ার? যেমনটা প্রশ্নে দেয়া থাকবে সেই অনুপাতে আমরা কাজ করে যাব। এবার চলো, 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে প্রথম এবং তৃতীয়টির মধ্যে সমানুপাতি কত? এখানে দেখো 3টি আমাদের ক্রমিক সমানুপাতি দেয়া আছে, সেটা আমরা ধরে নেব a b আর c। এরা 3 জন ক্রমিক সমানুপাতে রয়েছে। ক্রমিক সমানুপাতে থাকার অর্থ হলো a/b ইকুয়াল টু b/c। ক্লিয়ার?
a বাই বি ইকুয়াল টু পি বাই সি। তাহলে এখান থেকে দেখো তো বি বি গুণ হয়, বি স্কোয়ার ইকুয়াল টু এসি। ওকে, আবার আমাদের বলেছে এই যে ক্রমিক সমানুপাত তিনটি রয়েছে এদের গুণফল 64। তাহলে এখানে দেখো এসি ইকুয়াল টু কত পেয়েছি, বি স্কোয়ার, অর্থাৎ এসি, তাহলে এটাকে একটু সাজিয়ে লিখি, বি ইন্টু এসি ইকুয়াল টু 64। তাহলে বি ইন্টু এসি ইকুয়াল টু কত পেয়েছি, বি স্কোয়ার ইকুয়াল টু 64। তাহলে এখান থেকে বি কিউব ইকুয়াল টু 64। তাহলে এখান থেকে বি ইকুয়াল টু কত হবে, 4, 4 এর কিউব হয় 64। তাহলে এখান থেকে ঘন করে দিয়েছি, তাহলে আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার? তাহলে উত্তরটা আমাদের 4 হবে। এবার আমরা পরের অঙ্কতে যাব। কোথাও যদি কোনো অসুবিধা হয় অবশ্যই বলবে, আমি পুরোটা একদম ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করছি। তারপরে যদি কোথাও অসুবিধা হয় আমাকে জানাবে, কমেন্ট বক্স খোলা রয়েছে এবং ডিসক্রিপশনে চলে যাবে, সেখানে ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকেও আমাকে জানাতে পারো, যে কোনো মাধ্যমে তুমি চাইলেই জানাতে পারো। এবার দেখো, তিনটি বিন্দু একই সরল রেখায় অবস্থিত নয়। তাহলে ধরে নিলাম এখানে তিনটে বিন্দু রয়েছে। ওকে, তাহলে বলেছে কি, এরূপ বিন্দু তিনটি দিয়ে ড্যাশ টি বৃত্ত অঙ্কন করা যাবে, দিয়ে ড্যাশ বৃত্ত অঙ্কন করা যাবে। দেখো এই ধরো তিনটে বিন্দু, অর্থাৎ সমান দূরত্বে নয়, আলাদা আলাদা দূরত্বে। এখান থেকে যদি আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি, দেখো এটা কিন্তু একদম বুঝতে সহজ হবে। তাহলে যে কোনো ত্রিভুজের একটা পরিবৃত্ত অঙ্কন করা যায়। তাহলে এখান দিয়ে কয়টা বৃত্ত অঙ্কন করা যাবে, একটাই বৃত্ত অঙ্কন যাবে। তাহলে ধরো এরকম একটা রয়েছে, এটাকে তুমি একটা ত্রিভুজ প্রথমে কল্পনা করে নাও। তোমরা যেহেতু পরিবৃত্তটা ভালো করে পড়েছো, সুতরাং আমি এখান থেকে পরিবৃত্ত দিয়ে তোমাদের আলোচনা করছি। দেখো তাহলে তিনটে বিন্দু, এরও কিন্তু একটা পরিবৃত্ত অঙ্কন করা যায়। সুতরাং তিনটে বিন্দু যেখানেই থাক না কেন, অর্থাৎ যদি এরা এক সরল রেখায় না থাকে, তাহলে এদের দিয়ে একটা কিন্তু ত্রিভুজ, শুধুমাত্র একটা ত্রিভুজ অঙ্কন করা যায়। যদি সরল রেখায় থাকে, অর্থাৎ সরল রেখায় থাকে, অর্থাৎ এরকম থাকে, তাহলে এদেরকে দিয়ে হয়তো একে দিয়ে একটা বৃত্ত অঙ্কন করা গেল, এই দুটো বিন্দু দিয়ে বৃত্ত অঙ্কন করা যাবে, তখন এই বৃত্তটা পড়ে থাকবে। অর্থাৎ যে দুটো বিন্দু দিয়েও কিন্তু একটা বৃত্ত অঙ্কন করা যায়, কিন্তু তিনটে বিন্দু সরল রেখায় থাকলে তাকে দিয়ে বৃত্ত অঙ্কন করা যায় না। সুতরাং এর উত্তর হবে একটি বৃত্ত অঙ্কন করা যায়। ক্লিয়ার হলো? পরিবৃত্ত দিয়ে বোঝালাম, তাহলে তোমাদের সুবিধা হলো যে পরিবৃত্তের সঙ্গে আমরা পরিচিত আছি, তো পরিচিত বিষয় নিয়ে বুঝিয়ে দিয়েছে। এবার দেখো পরেরটা আমি চলে যাচ্ছি। দুইটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটি সর্বাধিক সংখ্যায় ড্যাশটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়? এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত। দেখো তো এখান থেকে এখানে একটা স্পর্শক অঙ্কন করা যায়, এখান থেকে এখানে একটা স্পর্শক অঙ্কন করা যায়, এদিকে একটা স্পর্শক অঙ্কন করা যাবে, এদিক থেকে এইদিকে একটা স্পর্শক অঙ্কন করা যাবে। অর্থাৎ মোটামুটি 4খানা স্পর্শক অঙ্কন করা যাবে। হয়তো বা আমার স্পর্শক গুলো আঁকা সঠিক হয়নি, তুমি যদি জ্যামিতি দিয়ে আঁকো তাহলে অবশ্যই সঠিক হবে। শুধুমাত্র এখানে আইডিয়া গুলো আমি তোমাদেরকে দিচ্ছি, আর যেটার বেসিসে তোমরা কিন্তু ভালো নম্বর পাবে। এবারে এরকম নয় তোমরা এইভাবে গোজামিল দিয়ে এঁকে যাবে, আমি তোমাদের বোঝাচ্ছি আর তোমরা সুন্দর করে লিখবে। এবার দেখো নিচের বিবৃতিগুলো সত্য বা মিথ্যা উল্লেখ করি। দুটি ত্রিভুজ সর্বসম হলে তারা সদৃশ হবে। কেন কেন প্রশ্ন থাকতে পারে। এখানে দেখো সর্বসম কথার অর্থ কি, যে এই ত্রিভুজের উপর আরেকটা ত্রিভুজ সমানভাবে প্রতীয়মান। অর্থাৎ এই ত্রিভুজের এই বাহু, এই বাহু, এই ত্রিভুজের এই বাহু, এই ত্রিভুজের এই বাহু, এই ত্রিভুজের এই বাহু, এই ত্রিভুজের এই বাহু। ওকে, এরা সমান। তাহলে সর্বসম ত্রিভুজের বাহুগুলো সমান, কোণগুলো সমান, অর্থাৎ এদের বাহুগুলোর অনুপাত কত হবে? 1:1। বাহুগুলোর অনুপাত 1:1:1। সুতরাং এরা সদৃশ, সুতরাং এরা সদৃশ। হয়তো অন্য কিছু হতেই পারে, বাহুগুলোর অনুপাত অন্য কিছু হতেই পারে। যেহেতু এদের প্রত্যেকটা জিনিসের অনুরূপ এরা প্রত্যেকটা, সুতরাং এরা সদৃশ। আবার যদি বলা হয় যে এরা কোনো ত্রিভুজ সদৃশ, ওকে, কোনো দুটো ত্রিভুজ সদৃশ হলে তারা কি সর্বসম হবে?
যদি এরকম প্রশ্ন থাকে তাহলে তার উত্তরটা বলে দিই। এটা দুটো সদৃশ ত্রিভুজ। ওকে, তাহলে এদের কোণগুলো সমান বা কোণের অনুপাত সবসময় সমান। এই কোণ সমান, এই কোণ সমান, আবার এই কোণ সমান। ওকে, তাহলে দেখাই যাচ্ছে যে এরা একটার উপর আরেকজন বা একজনের উপর আরেকজন প্রতীয়মান হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি যে এই ত্রিভুজ দুটো সর্বসম নয়, কিন্তু এটা কিন্তু সদৃশ। অর্থাৎ সর্বসম হলে তারা সদৃশ হবে, এটা সত্য, কিন্তু সদৃশ হলে তারা সর্বসম হতেও পারে, নাও হতে পারে। এই ক্ষেত্রে সর্বসম হয়েছে, অর্থাৎ সদৃশ এবং সর্বসম। এই ক্ষেত্রে সদৃশ কিন্তু সর্বসম নয়। তাহলে ক্লিয়ার হলো? ওকে, এবার দেখো এখানে একটা সমীকরণ রয়েছে, সমীকরণের বীজদ্বয় বাস্তব বলেছে, বাস্তব। তাহলে আমরা একটু লিখে নিই, x স্কয়ার প্লাস অফ x প্লাস অফ 1 ইকুয়াল টু 0। এটা আমাদের দেয়া আছে। ওকে, তাহলে এদের নিরূপক আমাদের বের করতে হবে, b স্কয়ার মাইনাস 4ac। তাহলে b স্কয়ার এখানে কত আছে 1 তার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু a এখানে কত আছে 1, c এখানে কত আছে 1। তাহলে এখান থেকে 1 মাইনাস এখানে 4 ইকুয়াল টু মাইনাস 3 লেস দ্যান 0, অবাস্তব। অবাস্তব সমীকরণ, লেস দ্যান 0 হলে অবাস্তব সমীকরণ। তাহলে এটা আমাদের কি হলো? মিথ্যা। এবার চলো পরের অঙ্কতে আমি যাচ্ছি। আসল ও মোট সুদ অপরিবর্তিত থাকলে সুদের হার সময়ের সঙ্গে ব্যস্তানুপাতিক। এখানে দেখবে আসল আর সুদ এর হার, এটা আমাদের x, বা আসল আমরা কি ধরি p, আর সুদের হার i, এরা কি স্থির। এবার দেখো সময়, এর সঙ্গে সময় যদি বাড়ে, ধরি আমি সুদের হার আর পার্সেন্ট, এটাই স্থির রয়েছে। আর সময় যখন বাড়ে, সময় যদি বাড়ে তাহলে সুদের হার বাড়বে, সুদ বাড়বে। সময় যদি বাড়ে তাহলে কিন্তু সুদ বাড়বে, সময় বাড়লে সুদ বাড়বে। যখন এটাই স্থির, আমি আগে এটুকু বুঝে নাও, আসল আমাদের স্থির, সুতরাং আসল নিয়ে কোনো কাজ হবে না, পি টাকাই থাকবে। এখানে দেখো যদি সুদের হার আমরা যেটুকু জানি সেই কনসেপ্ট নিয়ে কাজগুলো করছি, যদি সময়টা বাড়তে থাকে, অর্থাৎ 1 বছরের জায়গা 2 বছর, 2 বছরের জায়গা 3 বছর হয়, তাহলে 4% সুদের হারে 3 বছরের সুদ কত, সেটা আমাদের কি হয়? বৃদ্ধি পায়। 1 বছরের যা সুদ হয় আর 3 বছরে হয়তো কিছু বৃদ্ধি পেল। এবার দেখো, কিন্তু আমাদের বলেছি এই যে সুদ, এটা আমাদের স্থির থাকবে, অর্থাৎ এ উপরেও যাবে না নিচেও যাবে না, এই স্থির ধরে নিলাম, এটা স্থির হিসেবে ধরে নিচ্ছি। তাহলে সময় যখন বাড়ছে তখন এটাকে স্থির রাখতে হলে এটাকে ঘাটাতে হবে, অর্থাৎ সুদের হারটাকে কমাতে হবে। এ আরো বাড়ছে, এ তাহলে কি হবে? আরো কমবে। এ আরো বাড়ছে, সময় আরো বেড়ে গেল, তাহলে সুদের হার আরো কমে গেল। ওকে, তাহলে কি হচ্ছে ব্যাপারটা, যে এ যত বাড়ছে এ তত কমছে। এ প্রথমে একটু বেড়েছে, একটু কমেছে, একটু আর একটু বেড়েছে, আর একটু কমেছে, আরো বেড়েছে, আরো কমেছে। তাহলে এটা কি হলো? ব্যস্তানুপাতে রয়েছে। সুতরাং এখানে যেটা বলেছে ব্যস্তানুপাতে রয়েছে, তাহলে এটা আমাদের সত্য। বিষয়টা ক্লিয়ার না হলে আরেকবার রিভাইন্ড করে দেখে নাও। এখানে দেখো কি বলছে, একই ভূমির ব্যাসার্ধ ও একই উচ্চতা বিশিষ্ট একটা শঙ্কু এবং একটি চোঙের মধ্যে শঙ্কুর আয়তন চোঙের আয়তনের অর্ধেক হয়। শঙ্কু আর চোঙের আয়তন 1 r স্কয়ার টু h, আর আরেকটা কত হয়? শঙ্কু আর চোঙের ক্ষেত্রে এদের আয়তনের ই হয় কি একটা, অর্থাৎ 1/3 অংশ থাকে। তাহলে এটা অর্ধেক বলেছে, অর্ধেকটা ভুল বলেছে। অর্থাৎ চিত্রটা যদি আমরা আঁকি, তাহলে এখান থেকে মোটামুটি উচ্চতা সমান, কিন্তু এই যে পোর্শনটা, এটা কিন্তু আগের পোর্শনের থেকে 3 ভাগের 1 ভাগ।
তাহলে এটা অর্ধেক নয় 1/3। তাহলে যেটা বলেছে সেটা আমাদের মিথ্যা। এবার চলে যাই 5 নম্বরে। দেখো 500 টাকার 12 মাসের জন্য বিনিয়োগ সমান হবে 2000 টাকা 3 মাসের জন্য বিনিয়োগ। এই অঙ্কগুলোতে আমরা কি করি, যে এরিয়া এই যে যে সময়ের জন্য বিনিয়োগ করা হয়, তাহলে 500 টাকা 12 মাসের জন্য বিনিয়োগ করা হয়েছে, তাহলে 5 × 60 0 0। আরেকটা বলেছে 2000 টাকা 3 মাসের জন্য বিনিয়োগ করেছে, 3 × 6, তাহলে সমান হলো, অর্থাৎ সময়ের সঙ্গে আমরা টাকার গুণ করি, তাহলে যেটা হয়, যেটা দাঁড়ায় অর্থমূল্য, সেটা কি বলি 1 মাসের ক্ষেত্রে, তাহলে এটা কিন্তু সমান, তাহলে আমরা বলতে পারি এটা সত্য। এবার 6 নম্বরে চলে যাব। 6 নম্বরে কি বলেছে দেখো, ওকে অঙ্কটা করে দেখি। 3√48, ওকে। তাহলে এই 48 কে আমরা ভেঙে নিই প্রথমে। 48 কে ভাঙলে 2 দিয়ে 2, 4, 2 দিয়ে ভাঙলে 12, 2 দিয়ে ভাঙলে 6, 2 দিয়ে ভাঙলে 3। তাহলে কয় জোড়া হয়েছে? 1 জোড়া 2 জোড়া, অর্থাৎ 2 স্কয়ার 2 স্কয়ার 3। একে যদি আমরা রুট করি তাহলে এখান থেকে পাবো কত? এখান থেকে 2 আর 2 একটা একটা করে বেরিয়ে আসবে, তাহলে 4√3। আর অলরেডি আমাদের 3 রয়েছে, তাহলে 3 12√48, ওকে। 4√3, 4 এর সাথে 3 গুণ করলাম, তাহলে 12√48। এবার আমরা পরেরটা চলে যাব। এখানে 48 কে পেয়েছি 4√3, কিন্তু এটা একটু দেখবে, 48 = 4√3। এবার তারপরটা কত আছে? √48। এরপর একটা রয়েছে 4√75। তাহলে আমরা 75 কে আমরা শুধুমাত্র 5 15, 5 দিয়ে কাটলে 3, তাহলে দুটো 5। তাহলে এখান থেকে আমি √75 কত লিখতে পারি? দুটো 5 আছে, তাহলে 5√3। আর এখানে 75 এর আগে আমাদের কত ছিল? 4 ছিল, তাহলে এখান থেকে -475 কে আমি কত লিখেছি? 5√3। তাহলে 4 × 5 20√75, এখানে √192। এটাকে তুমি একটু ভাঙিয়ে দেখো, এটা প্লাস হবে, +8 সরি, এখানে আমার 3, এটা 3, এটা 3 ভুল করে ফেলেছি। এটা ভাঙালে 8√3 হবে, এবং এটাকে যোগ করো, তাহলে পাচ্ছি আমরা 20√3 -20√3 = 0, ওকে। আশা করি পুরোটা বোঝা গেল, তাহলে এটা আমাদের সত্য, ওকে। আশা করি পুরোটা বোঝা গেল এবং আমি তোমাদের ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করেছি। যদি এরপরে কোথাও কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর পার্ট 2 এর জন্য কমেন্ট করলেই পার্ট 2টা চলে আসবে খুব দ্রুত। আর অনেক অনেক ভালোবাসা দিয়েছো তোমরা। মোটামুটি 15টা সেট আমি আগে করিয়ে দিয়েছিলাম WBH এর থেকে, সেখানে প্রচুর স্টুডেন্টস এগুলো দেখেছো, এবং আমার ভিডিও একমাত্র ওখানে পাবে, হয়তো সার্চ করলে। কারেন্ট চলে গেল, তো থাক, অসুবিধার কিছু নেই। চলো আবার দেখা হবে, আবার কথা হবে দ্বিতীয় ভিডিওতে। আর বন্ধু বান্ধবীদের মধ্যে একটু শেয়ার করে দিও, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো, টাটা।